দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন জয়নুল আবেদিন ফারুক। আপনাকে স্বাগত রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। মূলত আপনার কাছে শুরুতেই জানতে চাই, কখন কোন প্রেক্ষাপটে কার ঘোষণায় আপনি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন? এই বিজয়ের মাসটা অর্জিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত স্বাধীনতার ঘোষণা। আমি মেজর জিয়া বলছি। সেদিন আমরা জিয়াউর রহমানের এই দলও ছিল না, সেদিন ছিল স্বাধিকার আন্দোলনের ঘোষণা, সেদিন ছিল 22 পরিবারের বিরুদ্ধে পাকিস্তানের অত্যাচারের অবিচারের ঘোষণা। সেই ঘোষণাটা সেদিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন বড় কোনো নেতার পক্ষে আমরা শুনি নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার কারণেই সেদিন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। বাংলাদেশের অভ্যন্তরে আপনি কোথায় কোথায় যুদ্ধ করেছেন এবং যুদ্ধের সময় তো অনেকে প্রশিক্ষণের জন্য ভারতে গিয়েছিলেন, আপনি গিয়েছিলেন কিনা? আমি ইকবাল হলের ছাত্র ছিলাম। সেদিন সদরঘাটে পার হয়ে চাঁদপুর লক্ষ্মীপুর হয়ে নিজ গ্রামে চলে গেলাম। সেখানে চিত্তরঞ্জন এক ভদ্রলোকের মাধ্যমে আমি চলে যাই আগরতলা। 22-23 দিন পরেই সেখানে আগরতলা থেকে চলে যাই আমি কলকাতায় সেদিন ফেরদৌস আহমদ কুরেশি, যিনি ইন্তেকাল করেছেন মুক্তিযুদ্ধের সময়, দেশ বাংলা পত্রিকার সম্পাদক, তখনকার তুখোড় ছাত্রনেতা ডাকসুর সাবেক বিপি, তার কাছে আশ্রয় নিই। তখন সে আমাকে দেরাদুন পাঠিয়ে দেয় একটা ট্রেনিং সেন্টারে। সেখান থেকে 1 মাস 19 দিন ট্রেনিং নিয়ে আমি চলে আসি ঢাকায় এসে আমার নেতা সাদেক হোসেন খোকা এবং গেরিলা মুক্তিযুদ্ধের অন্যতম সেনা নায়ক ছিলেন উনি, তার নির্দেশে আমরা এই ঢাকা শহরে, বিশেষ করে আমি ফকিরা বলেই যুদ্ধে অংশগ্রহণ করেছি। আপনার সেই সময়কার যারা সহযোদ্ধা ছিলেন, এর মধ্যে কাদেরকে হারিয়েছেন যুদ্ধরত অবস্থায়? রণাঙ্গনে সরাসরি শুধু মুখোমুখি হয়েছি। মতিঝিলে একটা সিনেমা হল এখন ছিল মধুমিতা, তখন সেখানে আমরা একটা সম্মুখে আমরা পড়ে গিয়েছিলাম। সেদিন আমাদের নারায়ণগঞ্জের এখন মুক্তিযোদ্ধা কালাম সাহেব বেঁচে আছে। আমরা 7 কি 8 জন আমরা হাফ প্যান্ট পরা ছিলাম। মনে পড়ে টিকাতুলি থেকে একটু সামনে আমাদের মহরম জাতীয় স্থায়ী কমিটির সদস্যর একটা বিল্ডিং আছে, বিক্রমপুর হাউস। সেখান থেকে তারা স্ক্রোল করে করে ফায়ার করতে করতে আসছিল। তখন এ আমুল কালামের নেতৃত্বে আমরা সেখানে একটা সম্মুখ যুদ্ধে আমরা 2 জনকে দেখেছি তার রাস্তায় পড়ে আছে, কিন্তু আমাদের অনেকে আহত হয়েছে, কিন্তু কেউ নিহত হন নাই। গেল 15.5 বছর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং যে প্রচারণা ছিল একটি দল এবং তাদের একজন প্রধান নেতার মুক্তিযুদ্ধ, এবং সেই যুদ্ধে অন্য কোনো ব্যক্তি, বিশেষ করে জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, এমএজি ওসমানী, অন্য অন্য সেক্টর কমান্ডার সহ মাওলানা ভাসানী, কারো কোনো অবদানের কথা আমরা শুনতে পারিনি। এই ইতিহাস কতটুকু সত্য ছিল? একটা কথা আমরা বারবার তখন শুনেছি, তাজউদ্দিন সাহেব চেষ্টা করেছিলেন, কয়েকটি কথা লিখে ওনার কাছে লিখে নিয়ে গিয়েছিলেন। উনি বলেছেন, আমি দেশদ্রোহী মামলা খেতে রাজি না, আমি দেখি কি করা যায়। সেদিন উনি স্বাধীনতা ঘোষণার কাগজে স্বাক্ষর করেন নাই, আমি দেখি নাই, কিন্তু কথাগুলো স্পষ্ট, অনেক নেতার কাছে শুনি। সত্যি কথা, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না। সেদিন ছাত্রলীগ করতাম আমরা সবাই। কোনো ছাত্র নেতা যারা অহংকার করে সংসদে 5 বার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। অনেক মুক্তিযুদ্ধের ইতিহাসে সংসদে আমি শুনেছি, কিন্তু কানে দিয়ে শুনেছি এক কানে, আরেক কান দিয়ে চলে গেছে। অসত্য। যারা 30,000, 40,000, 50,000 শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ করেছে, বিশ্বাস করেন 1 মাস 21 দিন ভারতের ট্রেনিং নেওয়ার পর কোনো নেতাকে দেখেনি। তারা সেদিন রেখা অমিতাভ বচ্চনের ছবি দেখে দিন অতিবাহিত করেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো খবর রাখে না। এই ঢাকায়ও আমার চোখে কোনোদিনও আমার এত বন্ধু ছাত্র নেতা আমি কাউকে দেখিনি। আমি দেখেছি কারা? মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান, যারা দিনে খেটে দিনে এনে দিনে খায়, তাদের মতো লোক। কিন্তু আওয়ামী লীগের কোনো ঢাকা শহরের নেতা বা ছাত্রলীগের কোনো নেতাকে আমি দেখিনি। দেখুন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন বলেছিল, চলুন ওয়েস্ট পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলি, সেই কথাটাও সেদিন আওয়ামী লীগ সমালোচনা করেছে। এটা শফিক সাহেব 71-কে মনে করিয়ে দিতে চাই, যেহেতু 71 প্রজন্ম নামে হয়েছে মুক্তিযুদ্ধের উপর। সেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই আপনাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু
এই 71 কি বিগত 16 বছরে বা জন্ম নেওয়ার পরে আপনার মতো স্বাধীনভাবে বলার বা স্বাধীনভাবে প্রকাশ করার কোনো সুযোগ কি 71 ছিল? আমি বলবো না। তারই উদাহরণস্বরূপ আমি বলতে পারি আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে তারা দাবি করে, কিন্তু তাদের মধ্যে কোনো সেক্টর কমান্ডার বা কোনো বড় পর্যায়ের মাপের নেতাকে দেখি নাই অস্ত্র হাতে যুদ্ধ করতে। জীবনের অর্থাৎ কর্মজীবনের, রাজনৈতিক জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে আপনি 1971 সালের একজন 25 বছরের জয়নুল আবেদিন ফারুক যুদ্ধে গিয়েছিলেন, এখন আপনি সেই বাংলাদেশকে কেমন দেখেন? গণতন্ত্র, 22 পরিবার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, দরজা খুলে ঘুমানো, শান্তিতে ঘুমানো, পেট ভরে দুবেলা খাওয়া, শ্রমিকের ন্যায্য মজুরি, এসব নিয়েই তো দেশের স্বাধীনতা। তখন আশা করেছিলাম দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার পর যার হাতে দেশটা তুলে দেওয়া হয়েছে তারা কিন্তু ব্যক্তি দলের পক্ষে চলে গিয়েছেন, জনগণের পক্ষে চেনেন না। তার প্রমাণ তো আপনারা দেখেছেন। 73-75 পর্যন্ত সেই শেখ মুজিবুর রহমানের নাম ছিল, সেই সংসদে দাঁড়িয়েও তারা বলার সাহস পেয়েছিল কোথায় সিরাজ শিকদার। আবার সে সংসদে বক্তব্য রাখতে আমরা শুনেছি, তখন আমরা পার্লামেন্ট মেম্বার ছিলাম না, তখন দেখেছি এই গোলাম মোস্তফা 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়, এইসব কথা বক্তব্য লিখিত আমরা পত্রপত্রিকায় দেখেছি। সে কারণে আমি মনে করি বাংলাদেশের টোটাল রাজনীতিটাতে যেই অবস্থা সৃষ্টি করেছে, স্বাধীনতার সপক্ষের দাবিদার হয়ে স্বাধীনতার পক্ষে কোনো কাজ তারা করেননি। তার প্রমাণ বিশ্বব্যাপী মানুষ সমালোচনা করেছে। প্রতিবেশী দেশ আমার বন্ধু, কিন্তু প্রতিবেশী দেশ থেকে ন্যায্য হিস্সা আনতে পারে নাই। প্রতিবেশী দেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য সব দিয়ে দিচ্ছে, এই দেশে ব্যবসা বাণিজ্য তাদের চলমান আছে, কিন্তু আমার অধিকারটুকু তাদের থেকে আনতে পারছে না। সে কারণে যে বদনামটুকু আওয়ামী লীগ গুছিয়েছে, সেই কারণেই মুক্তিযুদ্ধের সপক্ষের লোক তারা বলতে পারে না। মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন দল করে, হ্যাঁ তারা বদনাম করতো জিয়াউর রহমান। জিয়াউর রহমান সকল দলের সকল মতের একত্রিত করে বাংলাদেশকে ভালোবেসেছে বিদায় জিয়াউর রহমান এত পপুলার। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে সেদিন তার বিধবা স্ত্রী বাংলাদেশে আসে আপসী নেতৃত্ব লাভ করেছে একটি মাত্র কারণে, এরশাদ বিরোধী আন্দোলনে যে ভূমিকা সে রেখেছে, সেই জন্য সে আপসীন। একটা কথা বলতো মাওলানা ভাসানী, রাজনীতি করবার সততা নিয়ে, সেই সততার রাজনীতি আওয়ামী লীগের কাছে ছিল না। আওয়ামী লীগের কাছে ছিল খাও, নিজে পড়ো, নিজের আত্মীয় স্বজনকে রাখো, জনগণ কি করবে এটাই ছিল না। সে কারণে আপনার প্রশ্নের উত্তর হলো এইটা, আওয়ামী লীগ যেটা চাইতো সেটাই হইতো, কিন্তু জনস্বার্থে কিছুই করতো না। তাহলে গেল 15.5 বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটুকু ভূমিকা রেখেছিল? বাস্তবায়নের ভূমিকা একবারে যে কিছু নেয় না এটা অস্বীকার করি না, কিন্তু নিজের স্বার্থে নিয়েছে। ধরুন জিয়াউর রহমানকে পাকিস্তানের রাজাকার বলে, জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ভাসমান বৃষ্টি ক্ষমতায় 96 সালে এসে ভেঙে দিল। জিয়াউর রহমানকে কোন সেক্টরে যুদ্ধ করেছে এই প্রশ্ন রাখে। জিয়াউর রহমানকে রাজাকার আখ্যায়িত করেছে, জিয়াউর রহমানের কবরটা উঠিয়ে নেওয়ার কথা বলেছে। তাহলে জিয়াউর রহমান দেশ স্বাধীন করলো, স্বাধীনতার ঘোষণা দিল। জিয়াউর রহমান তো তখন চিন্তা করে নেই বাংলাদেশে শেখ মুজিব হবে। জিয়াউর রহমানের মন ছিল এত বড়, দিল ছিল এত বড়, আমি দেশ স্বাধীন করেছি, খালি পায়ে যুদ্ধ করেছি গ্রামের রাখাল ছেলেদেরকে নিয়ে। সেখানে সেই জিয়াউর রহমান কোনোদিনও প্রতিদ্বন্দ্বিতা করে নাই যে আমি শেখ মুজিব হব। শেখ মুজিব ক্ষমতার লোভী ছিলেন, কারণ তার প্রমাণ 71 সালে যদি ভুট্টোর সাথে আলোচনার নামে এই সময়ক্ষেপণ না করতো, তাহলে বাংলার পূর্ব পাকিস্তানে এখানে এত লোক আত্মহত্যা দিতে হতো না। তাহলে ক্ষমতা লোভী। সেই কারণেই 1971-এর স্বাধীনতার পর 1975 পর্যন্ত এত বাহিনী তৈরি করে সে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে। তার প্রমাণ পরিবারের লোককেই সেনাবাহিনীতে ট্রেনিং নিয়ে সে লেফটেন্যান্ট কর্নেল বানাবার চেষ্টা করছে। সেই কারণে আমি মনে করি আওয়ামী লীগ 16 বছরে যা করেছে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার হিসেবে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে দাবিদার ছিল না। এই কারণে তারা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণে ব্যর্থ হয়েছে। আপনি তো বিএনপির প্রায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অনেকের সাথে আপনার দেখা হয়, কথা হয়, এবং আগামী নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, সাম্য, মানবাধিকার
ন্যায় বিচার এসব প্রতিষ্ঠার ব্যাপারে আপনার ভূমিকা কেমন থাকবে? আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে 5 অগাস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেখানে আমি মনে করে দিতে চাই আমরা এই পরিবর্তনের পর এই সরকার যদি দিনের ভোট দিনে করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে, সেই ক্ষমতা হস্তান্তরে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, আমাদের মূল লক্ষ্য হবে শহীদ জিয়ার 19 দফা এখন 31 দফায় রূপান্তরিত হয়েছে। যেই কথাটা আমার নেতা তারেক রহমান বলেছে, 2 বারের বেশি নয়, এই 2 কক্ষ বিশিষ্ট এই 31-32 দফাকে আমরা রূপান্তরিত করে আমার মূল কাজ হবে, যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দান করে, আমি যদি সেই পার্লামেন্টে আবার যেতে পারি, এটাই আমার মূল লক্ষ্য, যে শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার নীতি, তারেক রহমান যদি বাংলাদেশে ক্ষমতায় যেতে পারে না এক মাথা এক ভোটে, সেদিন এগুলা যাতে প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই জন্য লড়াই করে যাব। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে এই বিজয়ের মাসে আপনি 71 টেলিভিশনকে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজ এ পর্যন্ত। আমি 71কে বিজয়ের মাসে আমার পরিবার, বাংলাদেশের অগণিত বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়ার পক্ষ থেকে 71 টিভিকে বিজয়ের মাসে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক যেন 71 টিভিকে অতীতের সকল ভুলে গিয়ে আবার নতুন উদ্যমে স্বাধীনতার পক্ষে কাজ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ।